আপনি হয়তো আপনার চেনা জানা আশেপাশের মানুষজনের থেকে এতদিনে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কথাটা শুনেছেন। এমনকি আপনার চেনা জানা কোনো মানুষজন হয়তো স্টক মার্কেটে ইনভেস্টও করে, কিন্তু আপনি এখনও শুরু করেননি। রাদার বলা ভালো, আপনি হয়তো মনে মনে চাইছেন স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করতে, কিন্তু এখনও অবধি যে কোনো কারণেই হোক শুরু করে উঠতে পারেননি। আজকে এই ভিডিওতে এমন কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব যেটা জানার পরে আপনার স্টক মার্কেটে ইনভেস্ট জার্নি শুরু করার জন্য কোনো দ্বিধা বা সংশয় থাকবে না মনে। হ্যালো, আমি ত্রিদীপ, থিঙ্ক অ্যান্ড লার্ন চ্যানেলে আপনাদের স্বাগত। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমরা কিছু সিম্পল টপিক নিয়ে আলোচনা করব, যেরকম সবার প্রথমে আমরা দেখব যে কেন স্টক মার্কেটে ইনভেস্ট করা দরকার। তারপর আমরা দেখব যে স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, মানে আপনার মধ্যে কী কী গুণ থাকলে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। 3 নম্বর আমরা দেখব যে ধরে নিচ্ছি আপনি হয়তো স্টক মার্কেটে ইনভেস্ট করবে বলে ভাবছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এটাই সঠিক সময় কিনা স্টক মার্কেটে ইনভেস্ট জার্নি শুরু করার। আর সবার লাস্টে আমরা দেখব আমি ধরে নিচ্ছি যে আপনি হয়তো স্টক মার্কেটে ইনভেস্ট করা জানেন, কিন্তু কোন কোন স্টক আপনি কিনবেন সেই বিষয়ে আপনি ডিসিশন নিতে পারছেন না। সেই বিষয়ে আমরা বিশদে দেখব কেন আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করব। দেখুন, আমাদের দেশে ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি কিন্তু সবসময় বিরাজ করছে। প্রত্যেক বছর যে কোনো জিনিসের দাম 6 to 7% করে বেড়েই যাচ্ছে। মানে যে জিনিসটার দাম এবছর 100 টাকা, সেটা সামনের বছর 107 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই যে এক্সট্রা 7 টাকা, এটা তো সামনের বছর আপনাকে এক্সট্রা ইনকাম করতে হবে, নাহলে তো আপনি ওই পরিমাণ জিনিসটা সামনের বছর কিনতে পারবেন না। এছাড়া দেখুন, যখন আপনি ইনভেস্ট করবেন সেটা অনেক জায়গায় ইনভেস্ট করা যায়, সেটা শুধু স্টক মার্কেট কেন, আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন, আপনি এফডিতে ইনভেস্ট করতে পারেন। এফডিতে টাকা রাখাটাও একটা ইনভেস্টমেন্ট। এবার দেখুন, ইনভেস্টমেন্ট যখন আপনি করছেন, এফডিতে টাকা রাখছেন, এফডিতে হার্ডলি এখন 5 থেকে 5.5% ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে আপনার 100 টাকাটা সামনের বছর হবে হচ্ছে 105 টাকা। কিন্তু আপনার ইনফ্লেশনের জন্য দেখছেন যে জিনিসটার দাম এই বছর 100 টাকা, সেটা 107 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আপনার অলরেডি 2 টাকা লস হয়ে যাচ্ছে, কারণ আপনি এফডিতে টাকা রেখেছেন। এরপরে ধরে নিচ্ছি আপনি গোল্ডে টাকা রেখেছেন, কোনো গোল্ডে ইনভেস্ট করেছেন, অনেকটা গোল্ড কিনে রেখেছেন। গোল্ড কিনলেও দেখবেন গোল্ডের যে গত 30 বছরের রিটার্ন, সেটা ওই 7 to 8%ই হচ্ছে। মানে আখেরে আপনার লাভই হচ্ছে না, কারণ 7 to 8% গোল্ডের রিটার্ন, এদিকে ইনফ্লেশন 7%, মানে আখেরে আপনার লাভ হচ্ছে মাত্র 1%। আগামী 20 বছরে আপনার 1% করে টাকা বাড়ছে, আদারওয়াইজ আপনার কিছুই লাভ হচ্ছে না। তাহলে এই ইনফ্লেশনকে বিট করতে গেলে আমাদের এমন একটা জায়গায় ইনভেস্ট করতে হবে যেখানে রিটার্নটা ওই ইনফ্লেশনের থেকে আরও বেশি। এবার দেখা গেছে যে স্টক মার্কেটে গত 20-30 বছরের রিটার্ন কিন্তু সিএজিআর রিটার্ন, সিএজিআর মানে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন হচ্ছে প্রায় 20%। এবার যদি আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন সেটা আলাদা ব্যাপার, সেটা 12%, সেটাও কিন্তু আপনার ইনফ্লেশনের থেকে বেশি হয়ে যাচ্ছে। আর ইন্ডেক্স ফান্ডে না করে যদি আপনি কোনো স্টক পিকিং করেন, মানে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করেন, সেটাতে আপনার অ্যানুয়াল প্রায় গড় রিটার্ন হয়ে যাচ্ছে 20%, যেটা আপনার ইনফ্লেশনের 7%-এর থেকে প্রায় দ্বিগুণেরও বেশি। মানে আপনার টাকাটা অলরেডি এখনে কিন্তু বাড়ছে, যেখানে আপনার গোল্ডে বা এফডিতে বা অন্য জায়গায় রাখলে আপনার হয়তো টাকাটা ওই হারে বাড়তো না। এছাড়াও আমাদের মধ্যে অনেকেরই একটা সুপ্ত বাসনা থেকে থাকে যে একদিন আমার প্রচুর টাকা পয়সা হবে, প্রচুর বড় বাড়ি হবে, প্রচুর বড় গাড়ি হবে, আমি একটা এলাহি লাইফস্টাইল লিড করবো। এটা প্রায় কম বেশি সব মধ্যবিত্ত ফ্যামিলির প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। এবার একটা জিনিস ভেবে দেখুন, দুনিয়ার যেসব বড় বড় রিচেস্ট পার্সনদের লিস্ট বেরোয় ফোর্বসের প্রত্যেক বছরে, সেখানে কিন্তু যারা থাকে প্রত্যেকেই বিজনেসম্যান। আমি কিন্তু চাকরিজীবীদের কোনো ছোটো করছি না, আপনি চাকরি করে একটা লিমিটেড অ্যামাউন্ট 60 বছর অবধি জোগাড় করতে পারবেন, তারপর সেটাকে ইনভেস্টও করুন বা যাই করুন সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা লিমিটেড অ্যামাউন্ট আপনি জোগাড় করতে পারবেন। আপনি ব্যবসা করে যখন আপনি ব্যবসা করবেন, সেটা কিন্তু গ্রোথটা আনলিমিটেড। চাকরির ক্ষেত্রে কিন্তু সেই লিমিটটা একটা সীমিত, মানে আপনি হার্ডলি কত কোম্পানি চেঞ্জ করবেন বা কত পরিশ্রম করবেন, একটা টাইম পরে তো আপনার মাইনে বা স্যালারি যেটা হবে সেটা তার বেশি তো আর বাড়বে না, এটা তো একটা নির্দিষ্ট নিয়ম আছে। তাহলে দেখবেন বিজনেস অলওয়েজ কিন্তু টাকার দিক থেকে চাকরির থেকে অনেক বেশি। এবার আপনি বলতে পারেন যে বিজনেস শুরু করতে গেলে তো টাকা লাগে, অনেকটা টাকা লাগে। হ্যাঁ, অবশ্যই টাকা লাগে, যে কোনো বিজনেস নিজে শুরু করতে গেলে অবশ্যই টাকা লাগে, এটা আমি একদমই অস্বীকার করছি না। যারা বলে যে টাকা ছাড়া বিজনেস শুরু করা যায়, তারা সম্পূর্ণ ভুল বলে আমার মতে। এবার দেখুন, আপনি যখন নিজের বিজনেস শুরু করতে পারছেন না, তখন আপনি কোনো একটা বিজনেসে ইনভেস্ট করুন, মানে কোনো একটা বিজনেসের অংশীদার হন। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট শুরু করতে গেলে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার? আমাদের বাঙালিদের মধ্যে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে একমাত্র কমার্সের স্টুডেন্ট হলেই স্টক মার্কেটে ইনভেস্ট করতে সুবিধে হয়, সায়েন্সের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্ট এরা স্টক মার্কেটে ইনভেস্ট করলে তাদের লস হয়ে যায়। এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। প্র্যাকটিক্যালি দেখতে গেলে যদি বয়সের দিক থেকে বিচার করতে হয়, 18 বছর বা তার ওপরে যে কেউ ইন্ডিয়াতে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারে, তার কম হলে সেটাকে মাইনর হিসাবে ধরা হয়।
তো যাই হোক, আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন হয়তো ভাববেন যে আমায় ব্যালেন্স শিট তৈরি করতে হবে, সেটা তো আমি জানি না, 11-12 পড়িনি বা কলেজ লাইফে পড়িনি, আমাকে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখতে হবে, সেটাও আমি কিছু বুঝি না। এটা কিন্তু ছোট ছোট খুব ইজি জিনিস, আপনি চাইলেই একটু ঘাঁটাঘাঁটি করলেই, একটু বই পড়লেই বা একটু নেটে রিসার্চ করলেই কিন্তু এই প্রফিট অ্যান্ড লস বা ব্যালেন্স শিট এইগুলো বুঝতে পারবেন। আপনাকে ব্যালেন্স শিট তৈরি করতে হবে না, কিন্তু আপনি ব্যালেন্স শিট বুঝতে পারলেই হবে। এটা আর্টসের ক্ষেত্রে প্রযোজ্য। তারাও ভাবে যে আমি তো আর্টসের স্টুডেন্ট, কিভাবে আমি কমার্সের লাইনের স্টক মার্কেট ইনভেস্ট জার্নি শুরু করবো। সৌভাগ্যবশত স্টক মার্কেটে ইনভেস্ট জার্নি শুরু করতে গেলে কোনো রকম সেরকম কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই লাগে না, আপনার বয়স 18-র ওপরেই হলে হবে। এরপরে যা যা লাগে সেগুলো বেসিক কিছু জিনিস, যেগুলো আপনাকে পড়াশোনা করতে হবে, ওই পড়াশোনাটুকু আপনাকে করতেই হবে। আর ওটা এমন কিছু বড় ব্যাপার নয় যে অনেক টাইম লাগবে বা অনেক জ্ঞান লাগবে। তাহলে আজকাল ওয়ার্ল্ডের যেসব বড় বড় ইনভেস্টাররা আছে তারা সবাই কমার্সের স্টুডেন্ট হতো, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে না, তারা কিন্তু সবাই কমার্সের স্টুডেন্টরা, বিভিন্ন ফিল্ড থেকে এসছে। এডুকেশন কোয়ালিফিকেশান হয়তো ক্লাস 10 বা 12 পাস, কিন্তু তাদের নেটওয়ার্থ বা টোটাল সম্পত্তির পরিমাণ অনেক বেশি। এরকম প্রচুর প্রচুর উদাহরণ সারা ওয়ার্ল্ডে আছে। স্টক মার্কেট ইনভেস্টমেন্টটা হচ্ছে একটা অভ্যাস, এই অভ্যাসটা আপনাকে রপ্ত করতে হবে। তাই আর্টস, কমার্স, সায়েন্স এসব হীনমন্যতায় না ভুগে আজকেই আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। ওয়ারেন বাফেটের নাম আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন। উনি 11 বছর বয়সে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করেছিলেন, আর আজকে তার বয়স 92 বছর। গত 81 বছর ধরে উনি ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন। আজকে পৃথিবীতে যত যা ইনভেস্টার আছে সব থেকে বেশি নেটওয়ার্থ কিন্তু ওয়ারেন বাফেটের আছে। তাহলে কিভাবে হলো? ওয়ারেন বাফেট কি বেশি টাকা লাগিয়েছিল, নাহলে কি অনেক অনেক বেশি রিটার্ন পেয়েছিল যার জন্য সব থেকে বেশি নেটওয়ার্থ? একদমই নয়। ওয়ারেন বাফেটের থেকেও আরও বেশি বেশি রিটার্ন অর্জন করেছেন এরকম প্রচুর ইনভেস্টার পৃথিবীতে আছে, কিন্তু তারা ওয়ারেন বাফেটের মতো অতটা টাকা করতে পারেননি। কেন পারেননি? কারণ ওয়ারেন বাফেট অনেক বছর ধরে ইনভেস্টমেন্ট করেছেন, প্রায় 81 বছর ধরে। এতটা লং টার্ম ধরে কেউ কোনো ইনভেস্টার ইনভেস্ট করেনি, যার জন্য তাদের টাকাটা গ্রো হয়নি। এবার কেন গ্রো হয়নি? এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কম্পাউন্ডিং বলে একটা জিনিস। যত বেশি দিন ধরে আপনি ইনভেস্টমেন্ট করবেন তত বেশি আপনার চান্স কম্পাউন্ডিং হবে, মানে কম্পাউন্ডিংয়ের গ্রোথটা আরও বেশি হবে। আজকে বহু ইনভেস্টার আছে যারা 20, 30, 35 বছর ইনভেস্ট করেছেন, হয়তো তারা সিএজিআর রিটার্ন মানে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন, যেটা বছরের রিটার্ন হয়, সেটা হয়তো 30%, 40%ও ইনকাম করেছেন। কিন্তু ওয়ারেন বাফেট মাত্র 20% সিএজিআর রিটার্ন কামিয়েছেন সারা জীবনে। তার সত্ত্বেও কিন্তু তার নেটওয়ার্থ বাকি সবার থেকে অনেক বেশি। তাই আপনি যত তাড়াতাড়ি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারবেন, আপনার ওই ইনভেস্টমেন্ট টাইমটা আরও বেশি হবে, আপনার কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট আরও বেশি হবে, আপনার নেটওয়ার্থ তো সেক্ষেত্রে অনেক বেশি হবে। ভিডিওটা দেখতে দেখতে আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবছেন, না এবার অন্তত স্টক মার্কেটে ইনভেস্টমেন্টটা শুরু করতেই হবে, অনেক হলো। হ্যাঁ, অবশ্যই শুরু করুন, এই তো বয়স শুরু করার। আপনার বয়স যদি 30 হয়ে থাকে তাহলে অবশ্যই এক্ষুনি উচিত আপনার স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট শুরু করা। কারণ কি, এখন স্টক মার্কেটে একটা বিয়ার মার্কেট চলছে। বিয়ার মার্কেট কি আর বুল মার্কেট কি, এটা ভবিষ্যতে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো। এখানে শর্টে বলি, স্টক মার্কেটে কিন্তু সবসময় রিটার্ন হয় না, কখনো মার্কেট ওপরে থাকে, কখনো নিচে থাকে। যখন প্রচণ্ড ওপরে থাকে তখন সেটাকে বলা হয় বুল মার্কেট, আর যখন প্রচণ্ড নিচে থাকে তখন সেটাকে বলা হয় বিয়ার মার্কেট। স্টক মার্কেটের নিয়মই এটা, যে কখনো বুল রান হবে, মানে কখনো স্টক খুব বাড়বে, আবার কখনো বিয়ার রান হবে, স্টক খুব পড়বে। তাহলে এখন বিয়ার রান চলছে, অবশ্যই উচিত আপনার স্টক মার্কেটে ইনভেস্ট জার্নি এই মুহূর্তে শুরু করার। আপনি যদি ভিডিওটা এত অবধি দেখে থাকেন তাহলে আমি মনে করি আপনি অনেকটা পথ এগিয়ে এসেছেন। সাঁতার শিখতে গেলে তো জলে নামতেই হয়, এটা আমরা সবাই জানি। আপনি জলে নেমে পড়েছেন, এবার আপনাকে সাঁতারটা শিখতে হবে। সাঁতার শেখা মানে এখানে স্টকগুলোকে পিক করা, মানে কোন কোন স্টকে আপনি ইনভেস্ট করবেন। সব স্টকে ইনভেস্ট করলে তো আর হয় না, অনেক স্টক, বাজে স্টক আছে, তাতে ইনভেস্ট করলে আপনার টাকা পুরো শেষ হয়ে যাবে। সেই স্টকগুলোকে বাদ দিয়ে ভালো স্টকে ইনভেস্ট করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, মানে ওই স্টকগুলোর কিছু কিছু জিনিস দেখতে হয়। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে বলা যাক, ধরুন আজকে আপনার বন্ধু আপনাকে বলল যে আমি এই ব্যবসাটা করব, তুই কিছু টাকা দিবি, আমাকে 3 লাখ টাকা বা 4 লাখ টাকা দে না। তখন আপনি কি ডাইরেক্ট তাকে দিয়ে দেবেন? নিশ্চয়ই দেবেন না। তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে কি বিজনেস, কোথায় বিজনেস, মানে কি দোকান করছিস নাকি কোনো সার্ভিস রিলেটেড বিজনেস করছিস, কে কে বিজনেস করছিস, মানে তুই করছিস, তোর সাথে আর কে আছে, কিভাবে বিজনেসটা ভবিষ্যতে এগোবি, এই সব বিষয়ে আপনি তার কাছ থেকে জানবেন। স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে ওই ব্যাপারগুলো কিন্তু এখানে জানতে হবে। স্টক মার্কেট ইনভেস্টটাও কিন্তু একটা বিজনেসেরই অংশ, মানে আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট করছেন মানে ওই কোম্পানির বিজনেসের অংশীদার হচ্ছেন। এখানে যেরকম আপনি বন্ধুকে টাকা দিচ্ছেন মানে বন্ধুর বিজনেসে আপনি একটা অংশীদার হচ্ছেন, ওটাও সেরকম, মানে আপনি কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করছেন মানে ওই কোম্পানির একটা অংশীদার হচ্ছেন। তাহলে ওই কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে আপনাকে ওই বিষয়গুলো জানতে হবে যেগুলো আপনি বন্ধুর কাছ থেকে জেনেছিলেন, যে কি বিজনেস, কোথায় বিজনেস, মানে কীরকম টাইপের বিজনেস, কী প্রোডাক্ট তৈরি করে, নাকি সার্ভিস রিলেটেড বিজনেস,
কোথায় কোথায় তাদের অপারেশন হয়, তাদের প্রফিট অ্যান্ড লস, মানে গত 3 বছর বা 4 বছর 5 বছরে তাদের আদৌ প্রফিট হয়েছে কি না, কোম্পানির অলরেডি কোনো দেনা আছে কি না, এইসব বিষয়গুলো যখন আপনি জানবেন তখন দেখবেন আপনার ইনভেস্টিংটা অনেকটা সোজা হয়ে গেছে। এখানে আপনি পুরো ব্যাপারটা ওই বন্ধুকে টাকা দেওয়ার সাথেই মিলিয়ে দেখবেন, জিনিসটা একদমই সেম। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের মনে কোনো সংশয় বা দ্বিধাবোধ বা ভয় থাকবে না স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার।